দিদি জব ইন্টারভিউ দেওয়ার জন্য গেছে, সন্ধে পর্যন্ত আসবে না। কি বললি? রূপা জব ইন্টারভিউ দেওয়ার জন্য গেছে? এরই মধ্যে মদন বাবু সেখানে চলে আসে এবং রূপার ইন্টারভিউ দিতে যাওয়ার কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। হ্যাঁ মা, দিদি চাকরির পরীক্ষায় পাস করে গেছে। আজ দিদি শহরের সব থেকে বড় স্কুলে ইন্টারভিউ দিতে গেছে। এটা তুই কি বলছিস? রূপা চাকরির পরীক্ষা কবে দিল? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। দিদি তোমাকে আর বাবাকে ভয় করতো, তাই তোমাদেরকে কিছু বলতে পারেনি। দিদি যখন তোমাকে এসব কথা বলতে গিয়েছিল, তুমি তখন তার বিয়ে ঠিক করে দিলে। ইন্টারভিউ এর দিনে এঙ্গেজমেন্ট ছিল, তাই দিদি কিছু বলতে পারেনি। আমাদেরকে না বলে সে এত বড় সিদ্ধান্ত নিয়ে নিল। এবার আমাদের মান সম্মান শেষ হয়ে যাবে। এরকম মেয়ের জন্ম দিয়ে আমাদের পাপ হয়ে গেছে। ও যখন এঙ্গেজমেন্ট করতে চাইতো না, তাহলে আগে বারণ করে দিতে পারতো। এভাবে লুকিয়ে লুকিয়ে চলে গেল কেন? এবার কি হবে? এবার তো আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে। কমলা এসব কথা বলছিল, এমন সময় ছেলের মা সেখানে আসে। আরে কমলা দিদি, রূপা কোথায়? তাকে একটু ডেকে দাও না। আরে শিল্পা, তোমার দিদি কোথায়? পাত্রের মায়ের কথা শুনে শিল্পার বাবা মা চুপ করে দাঁড়িয়ে থাকে। তাদের চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে শিল্পা প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা ছেলের মাকে জানায়। এবার আপনি বুঝলেন তো আন্টি, শুধুমাত্র বাবা মায়ের চাপেই আমার দিদি ভালোভাবে পরীক্ষায় পাস করার পরেও ইন্টারভিউর জন্য যেতে পারছিল না। আজ আমি জোর করে দিদিকে পাঠিয়ে দিয়েছি। আমাদেরকে ক্ষমা করে দাও দিদি, আমাদের মেয়ে হঠাৎ এভাবে চলে যাবে আমরা বুঝতে পারিনি। তোমার অবশ্যই ক্ষমা চাওয়া দরকার, কিন্তু আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তোমাকে নিজের মেয়েদের কাছেই ক্ষমা চাওয়া দরকার। তোমরা নিজের মেয়েকে উন্নতি করতে দিচ্ছিলে না। রূপা যদি অন্য কোনো ছেলের সঙ্গে পালিয়ে যেত তাহলে আমার খারাপ লাগতো, কিন্তু সে ভালো কাজের জন্যই গেছে, তাই আমার ভালোই লাগছে। আমি আশীর্বাদ করব রূপা যেন নিজের লাইফে অনেক উন্নতি করুক। দিদি, তাহলে রূপার বিয়ের কি হবে? এই বিয়ে আর হবে না। রূপা অনেক ভালো মেয়ে, তাকে আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যই আমি এই পরিবারে নিজের ছেলের বিয়ে দেব না। এরকম খারাপ চিন্তা ভাবনাওয়ালা বাবা মা যে পরিবারে থাকে, সেই পরিবারে আমি সম্পর্ক করতে চাই না। পাত্রের মা রূপার বাবা মাকে অপমান করে তার পরিবার নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু তার কথা শোনার পরেও রূপার বাবা মায়ের কোনো শিক্ষা হয় না। তাদের চলে যাওয়ার পর রূপার বাবা বলে, আজ রূপা বাড়ি ফিরে আসুক, আমি তাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দেব। তোমাকে কষ্ট করে বাড়ি থেকে বার করতে হবে না, আমি তাকে বাড়ির ভেতরে ঢুকতেই দেব না। আজ রূপার জন্য আমাদের মান সম্মান সব শেষ হয়ে গেল। রূপার বাবা মা এসব কথা বলতে থাকে। অপরদিকে রূপা এবং জুলি জিসিটি স্কুলে ইন্টারভিউ দেওয়ার পর বাইরে বেরিয়ে আসে। রূপা, আমাদের ইন্টারভিউ কত ভালোভাবে হয়ে গেল। যদি আমরা এই স্কুলে চাকরি পেয়ে যাই তাহলে আমাদের লাইফ সেট হয়ে যাবে। হয়তো তুই ঠিকই বলেছিস। আরে রূপা, তুই এত দুঃখী হয়ে আছিস কেন? জুলি, আজ আমার এঙ্গেজমেন্টের কথা ছিল, কিন্তু আমি বাড়ি ছেড়ে দেওয়ার জন্য এখানে চলে এলাম। এটা তুই কি বলছিস? এবার তাহলে কি হবে? ওটাই ভেবে আমার অনেক ভয় করছে, জানি না বাড়ি পৌঁছানোর পরে কি হবে। এরপর রূপা এবং জুলি নিজের নিজের বাড়ির দিকে রওনা হয়ে যায়। রূপা বাড়ি পৌঁছালে তার বাবা মা আর শিল্পা তার কাছে আসে। এই বাড়িতে তোর জন্য আর কোনো জায়গা নেই রূপা, এবার তোকে এখান থেকে সারা জীবনের জন্য চলে যেতে হবে। মা, আগে আমার কথাটা শোনো। আমরা তোর কোনো কথা শুনতে চাই না। আজ তোর জন্য আমাদের যত অপমান হয়েছে সেটা আমরা কোনোদিন ভুলতে পারবো না। এখনই এখান থেকে বেরিয়ে যা, আমরা তোর মুখ দেখতে চাই না। বাবা, তুমি এরকম করে বলছো কেন? তোর সঙ্গে আমরা আর কোনো রিশতা রাখতে চাই না, বেরিয়ে যা এখান থেকে। আমি আগে থেকেই জানতাম তুই সব ছেলের পরিবারকে ফোন করে বিয়ের জন্য বারণ করে দিচ্ছিলিস। আজ এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল, তাই তুই বাড়ি থেকে বেরিয়ে গেছিলিস যাতে তোর বিয়েটা ভেঙে যাক। তুই ইচ্ছে করেই আমাদের অপমান করিয়েছিস। না মা, আমি এরকম কিছুই চাইনি। রূপা তার বাবা মাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা তার কোনো কথাই শোনে না। অপরদিকে শিল্পা কিছু বলে না এবং চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকে। দিদি এখানে থাকলে কোনোদিনও উন্নতি করতে পারবে না, তাই বাবা মাকে বুঝিয়ে কোনো লাভ নেই। দিদি এখান থেকে চলে গেলেই তার জন্য ভালো হবে। শিল্পা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা ভাবছিল। অপরদিকে রূপা দুঃখী হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে।
এবার আমি কোথায় যাব? আমার ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য বাবা মা আমাকে বাড়ি থেকে বার করে দিল। শিল্পা একদম ঠিক কথাই বলতো, বাবা মা আমাকে একদম ভালোবাসে না, তারা আমাকে বোঝা মনে করে। রূপা এই সমস্ত কথা ভাবতে ভাবতে হেঁটে যাচ্ছিল। এমন সময় শিল্পা পেছন থেকে ছুটতে ছুটতে তার কাছে আসে। দিদি, দিদি, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? এবার আমি কোথায় আর যাব? বাবা মা তো বাড়ি থেকে বার করে দিল। ভালোই হয়েছে বাবা মা বাড়ি থেকে বার করে দিয়েছে। এখানে থাকলে তুমি স্কুলে চাকরি পেয়ে গেলেও বাবা মা তোমাকে চাকরি জয়েন করতে দেবে না, তাই তোমার চলে যাওয়াটাই ভালো হবে। আচ্ছা দিদি, এ নাও 10,000 টাকা। এটা কোথা থেকে এলো? তুমি চিন্তা করো না দিদি, আমি বাড়ি থেকে চুরি করে আনিনি, আমি টিউশন পড়িয়ে টাকাটা জমিয়েছিলাম। আচ্ছা শোনো, আমার কলেজের পাশে অনেকগুলো রুম আছে, সেখানে গিয়ে কোনো রুম ভাড়া নিয়ে থাকতে শুরু করে দাও, পরে যা হবে দেখা যাবে। কিন্তু শিল্পা। আর কোনো কিন্তু নয় দিদি, আজ পর্যন্ত তুমি সবকিছু নিজের ইচ্ছাই করেছো, এবার আমার ইচ্ছায় একটা কাজ করে দেখো। এরপর রূপা তার বোনের কথা মতো কলেজের পাশে একটি রুম ভাড়া নিয়ে সেখানে থাকতে শুরু করে। দেখতে দেখতে 5 থেকে 6 দিন কেটে যায়, কিন্তু তার বাবা মা তখনও তার সঙ্গে যোগাযোগ করে না। এইরকমই একদিন রূপা যখন একটি পার্কে জুলির সঙ্গে বসেছিল, এমন সময় জুলি বলে, এসব কি হয়ে গেল রূপা? তুই কি এভাবে নিজের বাড়ির পাশে রুম ভাড়া নিয়ে থাকবি? কি আর করা যাবে, নিজের বাবা মা যখন সাপোর্ট করছে না, তাহলে আর কি করব। রূপা এবং জুলি যখন কথা বলছিল, এমন সময় রূপার ফোনে একটি মেসেজ আসে। আরে জুলি, কাজ হয়ে গেছে। কি হয়ে গেছে? জিসিটি স্কুলে আমাকে সিলেক্ট করে নেওয়া হয়েছে। এই দেখ, আমার ফোনে মেল এসেছে। আরে বাহ, এটা তো দারুণ খবর। আরে তোর ফোনটা একবার চেক কর না, তোর ফোনেও মেসেজ আসতে পারে। না রে, আমার ফোনে কোনো মেসেজ আসেনি। হয়তো পরে মেসেজ এসে যাবে, তুই ফোনের দিকে একটু লক্ষ্য রাখিস। ইমেল চলে এলে আমাকে ফোন করে দিস। আচ্ছা, আমি এবারে যাই, আমার বোনকে ফোন করে এই খবরটা দিতে হবে। এরপর রূপা নিজের রুমে ফিরে যায় এবং শিল্পাকে ফোন করে চাকরি পাওয়ার কথা জানিয়ে দেয়। অপরদিকে জুলি ইন্টারভিউতে সিলেক্ট না হওয়ার জন্য দুঃখী হয়ে নিজের বাড়ি ফিরে যায়। এরপর সেদিন রাতের বেলা জুলি বাড়ির ছাদে ওঠে। জুলি সেখানে গিয়ে দেখে ছাদে আগে থাকতে বিক্রম দুঃখী হয়ে বসে আছে। আরে দাদা, তুমি বাড়িতে আছো? আমি তো ভাবলাম তুমি বাইরে আছো। আরে না না, আমি তো অনেক আগে থেকেই ঘরে আছি। কি হয়েছে দাদা, আজকাল তুমি অনেক দুঃখী হয়ে থাকো? না, কিছু হয়নি, সবকিছু ঠিক আছে। আচ্ছা তুই বল, এত রাতে ছাদে কি করতে এসেছিস? দাদা, ওসব কথা ছাড়ো, প্লিজ আমাকে বলো তোমার কি হয়েছে, তুমি কেন এত দুঃখ পাচ্ছ? জুলি, আমি আজ পর্যন্ত তোর কাছে একটা কথা লুকিয়েছি। কি এমন কথা যেটা তুমি আমার কাছে লুকিয়েছো? আসলে জুলি, আমি রূপাকে ভোলার অনেক চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে ভুলতে পারছি না। তার কথা ভেবে আমার অনেক খারাপ লাগছে। আমি 2 বার তার বিয়ে ভেঙেছি। এটা তুমি কি বলছো দাদা? তার মানে সেই মানুষটা তুমি, যে ছেলের বাড়িতে ফোন করে বিয়ে ভেঙে দিচ্ছিলে? হ্যাঁ জুলি, ওটা আমি করেছিলাম, কারণ আমি তাকে অনেক ভালোবাসি। কিন্তু রূপা বিদেশে কাজ করা কোনো ছেলেকে পছন্দ করে নিয়েছে। এবার তার সঙ্গে রূপার বিয়ে হয়ে যাবে। রূপা আমার সঙ্গে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আমিও তার সঙ্গে আর কথা বলি না। দাদা, এটা আমি আগে থাকতে বুঝতে পেরে গেছিলাম যে তুমি রূপাকে অনেক ভালোবাসো, কিন্তু আমি এটা জানতাম না যে তুমি এত বোকা। এটা তুই কি বলছিস জুলি? আমি এই জন্যই বলছি কারণ রূপার বিয়ে কারোর সঙ্গে ফিক্স হয়নি। রূপা নিজের এঙ্গেজমেন্টের দিনে বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য বেরিয়ে পড়েছিল। এসব কারণে তার বিয়ে ভেঙে গেছে। তারপর রূপার বাবা মা তাকে বাড়ি থেকে বারো করে দিয়েছে, আর সে কলেজের পাশে একটা রুম ভাড়া নিয়ে সেখানেই থাকছে। এসব তুই কি বলছিস? তার বাবা মা তাকে বাড়ি থেকে বার করে দিয়েছে? সে রেন্ট হাউসে থাকে? আমি একদম ঠিকই বলছি দাদা, তুমি তাড়াতাড়ি রূপার সঙ্গে দেখা করে নাও আর নিজের মনের সব কথা বলে দাও। সে অনেক খুশি আছে, কাল চাকরি জয়েন করতে যাবে। এরকম সময় তোমাকে বারণ করতে পারবে না। তুই ঠিক বলেছিস জুলি। আচ্ছা, সে যেখানে থাকে তার ঠিকানাটা আমাকে দে, আমি এখনই তার সঙ্গে দেখা করতে যাব। এরপর বিক্রম সেই রাতেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু বিক্রম যখন কলেজের পাশে রূপার রেন্ট হাউসের কাছে পৌঁছায়, বিক্রম দেখে রূপা বাইরে দাঁড়িয়ে এক ছেলের সঙ্গে গল্প করছে। এটা সেই ছেলে ছিল যার সঙ্গে রূপার বিয়ে ঠিক হয়েছিল। এ আমি কি দেখছি? রূপা কার সঙ্গে কথা বলছে? এখনো দেরি হয়নি রূপা,
তুমি চাইলে আমরা এই সপ্তাহে বিয়ে করে নেব। তোমার ছবি দেখার সাথে সাথে আমি তোমাকে পছন্দ করে নিয়েছিলাম। আমাদের বিয়ে হয়ে গেলে আমরা বিদেশে চলে যাব। আচ্ছা, তাদের মধ্যে বিয়ের কথা হচ্ছে। মনে হয় এদের রিলেশন চলছে, না হলে এত রাতে তারা বিয়ের গল্প করতো না। আমার এখান থেকে চলে যাওয়াই ঠিক হবে। এরপর বিক্রম দুঃখী হয়ে গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায়। মনোজ, আমি বিয়ের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার যত সময় লাগবে তুমি নাও, তোমার সিদ্ধান্ত আমাকে জানিয়ে দিও। আচ্ছা, এত রাতে আমার সঙ্গে দেখা করার জন্য থ্যাংক ইউ। এবার আমি যাই। মনোজ এই বলে সেখান থেকে চলে যায়। অপরদিকে বিক্রম বাড়ি ফিরে আবার দুঃখী হয়ে বসে পড়ে। কি হলো দাদা, রূপার সঙ্গে কথা হয়েছে? না, আমি তার সঙ্গে দেখা না করেই চলে এসেছি। রূপা তার রুমের বাইরে দাঁড়িয়ে কোনো ছেলের সঙ্গে বিয়ের কথা বলছিল, হয়তো সেটা তার বয়ফ্রেন্ড। এ তুমি কি বলছো? হয়তো তোমার কোনো ভুল হয়েছে, আমি এটা বিশ্বাস করি না। তোর বিশ্বাস না করলে কিছু চেঞ্জ হবে না জুলি। তার যদি বয়ফ্রেন্ড না থাকতো তাহলে সে একবার হলেও আমাকে ফোন করে এতদিন তার হেল্প করার জন্য থ্যাংক ইউ বলতো। বিক্রম এই বলে দুঃখী হয়ে বসে পড়ে। অপরদিকে রূপার ছোট বোন শিল্পা নিজের বাড়িতে বসে কিছু ভাবছিল। মনোজকে রূপা দিদির কাছে বিয়ের কথা বলার জন্য পাঠিয়ে আমি কোনো ভুল করিনি তো? না না, আমি একদম ঠিকই করেছি। আমি জানি দিদি বিক্রম দাদার সঙ্গে লুকিয়ে লুকিয়ে কথা বলতো। এবার দেখা যাবে দিদি বিদেশি মহারাজকে বেশি সিলেক্ট করে, নাকি এতদিন পর্যন্ত যে তার সাহায্য করেছে সেই বিক্রম দাদাকে বিয়ের জন্য সিলেক্ট করে। কি রে শিল্পা, তুই বসে বসে কি ভাবছিস? তোর দিদি তো বাড়ি ছেড়ে পালিয়ে গেল, তাই আমরা ভেবেছি এবারে তোর বিয়ে দিয়ে দেব। তোমার সেই ইচ্ছে কোনোদিনও পূরণ হবে না মা। বিয়ে করলে আমি নিজের পছন্দের করব। তাছাড়া এখন আমি নিজের পড়াশোনায় মন দিতে চাই। তোরা কেন এরকম করছিস শিল্পা? তোরা কি ভেবে নিয়েছিস যে নিজের বাবা মায়ের মান সম্মান সব শেষ করে দিবি? এই সব কিছু তোমাদের জন্যই হয়েছে মা। তোমরা কোনোদিনও নিজের মেয়েদের উপর বিশ্বাসই করনি, তাই আজ তোমাদেরকে এই দিন দেখতে হচ্ছে। এরকমই একদিন শিল্পা এবং জুলি একটি কফি শপে দেখা করে। আরে জুলি দিদি, আমাদের সমস্ত চেষ্টা বিফল হয়ে যাচ্ছে। রূপা দিদি আর বিক্রম দাকে আমরা এক করতে পারছি না। শিল্পা, আমি বিক্রম দাকে রূপার সঙ্গে কথা বলতে পাঠিয়েছিলাম, কিন্তু দাদা গিয়ে দেখলো রূপা তার বয়ফ্রেন্ডের সঙ্গে বিয়ের কথা বলছিল, তাই দেখে সে ফিরে এসেছে। এটা তুমি কি বলছো দিদি? বিক্রম দাদা যেটা ভাবছে সেরকম কিছুই নয়। আসলে সেই ছেলেটার সঙ্গে দিদির বিয়ে ঠিক হয়েছিল। বিয়ে ভেঙে যাওয়ার পর ছেলেটা আমাদের বাড়িতে এসেছিল, তাই আমি তাকে দিদির কাছে পাঠিয়ে দিয়েছিলাম। তার মানে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে গেছে। এবার তাহলে কি হবে? আমার কাছে একটা আইডিয়া আছে, এবার হয়তো সবকিছু ঠিক হয়ে যেতে পারে। এরপর শিল্পা জুলিকে নিজের প্ল্যান বোঝাতে থাকে। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। একদিন বিক্রম যখন দুঃখী হয়ে বসেছিল, এমন সময় জুলি তার কাছে যায়। আরে বিক্রম দাদা, তুমি কতদিন এরকম দুঃখী হয়ে থাকবে? আমি খোঁজ নিয়ে দেখেছি, তুমি সেদিন রাতে রূপাকে যার সঙ্গে দেখেছিলে সেই ছেলেটা রূপার বয়ফ্রেন্ড নয়। তার সঙ্গে রূপার বিয়ে ঠিক হয়েছিল আর তারপর ভেঙে যায়। ছেলেটা রূপাকে পটানোর চেষ্টা করছে। তুমি যদি কিছু না করো তাহলে সেই ছেলেটা রূপার সঙ্গে বিয়ে করে নেবে। জুলির কথা শুনে বিক্রম অবাক হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়ে। বিক্রম সেখানে গিয়ে দেখে রূপা এবং সেই ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আরে রূপা, বিক্রম তোমাকে ভালোবাসে না। সে যদি তোমাকে ভালোবাসতো তাহলে এতদিনে একবার হলেও তোমাকে কল করতো। হ্যালো মিস্টার, কে বলেছে আমি রূপাকে ভালোবাসি না? আরে বিক্রম, তুমি এখানে? আই লাভ ইউ রূপা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি যখন প্রথমবার তোমাকে দেখেছিলাম তখন থেকে তোমাকে ভালোবাসি, কিন্তু এতদিন ভয়ে তোমাকে বলতে পারিনি। আমি ভেবেছিলাম তোমাকে বললে তুমি আমার উপর রাগ করবে। আমি যখনই তোমাকে বলতে চাইতাম তখন তোমার বিয়ে ঠিক হয়ে যেত। তাই নাকি? বিয়ে ভাঙার সময় ভয় করেনি? বিয়ে ভাঙার সময় ভয় করনি, তাহলে প্রপোজ করার সময় ভয় করছিলে কেন? তুমি কোনোদিনও বুঝতে পারোনি যে আমিও তোমাকে ভালোবাসি। যাক বাবা, শেষমেশ তোমাদের রিলেশন ঠিক হয়ে গেল। এটা তুমি কি বলছো মনোজ? তার মানে তুমি এসবের ব্যাপারে জানতে? রূপা এই কথা বলার সঙ্গে সঙ্গে শিল্পা এবং জুলিও সেখানে চলে আসে। তুমি একদম ঠিকই বলছো দিদি, মনোজদা সবকিছু জানে। মনোজদা হেল্প না করলে হয়তো এখনো তোমরা আলাদা হয়েই থাকতে। আচ্ছা বিক্রম দা, তোমাদের রিলেশন সফল হওয়ার জন্য এবার কিন্তু তোমাকে পার্টি দিতে হবে। এরপর বিক্রম সকলকে পার্টি দেয় এবং তারা সারা রাত পার্টি করতে থাকে।
শিল্পার বাবা মা বারবার তাকে ফোন করে, কিন্তু শিল্পা তাদের ফোন রিসিভ করে না। পরের দিন সকালে শিল্পা বাড়ি পৌঁছালে তার মা তাকে বলে, সারা রাত তুই কোথায় ছিলিস? বারবার তোকে ফোন করছিলাম, তুই ফোন তুলিসনি কেন? মেয়েটাকে ছাড় দিয়ে দিয়ে সে অনেক মাথায় উঠে পড়েছে। আমি ভেবে নিয়েছি 1 মাসের মধ্যে শিল্পার বিয়ে দিয়ে দেব। এসব তুমি কি বলছো বাবা? আমি এখন বিয়ে করতে চাই না, আমি ভালোভাবে নিজের পড়াশোনা করতে চাই। চুপ কর তুই, আমি যা বলবো তোকে তাই করতে হবে। বাবার মুখে এই কথা শুনে শিল্পা রাগ করে নিজের রুমে চলে যায়। কিছু সময় পর কমলা দেবী যখন শিল্পাকে ডাকার জন্য তার রুমে আসে, তখন দেখে শিল্পা রুমের ভেতরে নেই এবং তার পেছনে একটা চিঠি রাখা রয়েছে। এরপর কমলা এবং মদন বাবু চিঠি পড়তে শুরু করে। দিদি সব সময় তোমাদের কথা চিন্তা করত, কিন্তু তারপরেও তোমরা দিদিকে বাড়ি থেকে বার করে দিলে। আমি তো দিদির মতো ভালো হতে পারবো না, তাই তোমাদের বার করে দেওয়ার আগে আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমরা নিজেদের টাকা পয়সা সম্পত্তি নিয়ে সুখে শান্তিতে থাকো। শিল্পার বাড়ি ছেড়ে চলে যাওয়ায় তার বাবা মা অনেক দুঃখী হয়ে যায়। এরপর থেকে শিল্পা তার দিদির সঙ্গেই থাকতে শুরু করে। এটা তুই কি করলি শিল্পা? বাবা মাকে একা ছেড়ে দিয়ে এখানে চলে এলি? বাবা মায়ের খেয়াল রাখার জন্য আমি তোকে সেখানে রেখে চলে এসেছিলাম। আরে দিদি, আমি এরকমটা না করলে মা বাবা কোনোদিনও নিজেদের ভুল বুঝতে পারতো না। তাছাড়া তুমি চিন্তা করো না, ধীরে ধীরে আমি সবকিছু ঠিক করে দেব। এইভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। একদিন রূপা এবং বিক্রম যখন পার্কে বসেছিল, এমন সময়, আমি এখন বিয়ে করতে পারবো না বিক্রম। শিল্পা বলেছে কয়েকদিনেই বাবা মা আমাদেরকে অ্যাকসেপ্ট করে নেবে। আমি বাবা মাকে জানিয়েই বিয়ে করতে চাই। তোমার বাবা মা যদি রাজি না হয় তাহলে কি করবে? যদি বাবা মা রাজি না হয় তাহলে তুমি যা বলবে আমি তাই করব। আরে বিক্রম, ওখানে দেখো, আমাদের জুলি মনোজের সঙ্গে বসে রয়েছে। আরে, আমাদের রিলেশন সফল হতে না হতেই তাদের প্রেম শুরু হয়ে গেছে। তারা অনেক তাড়াতাড়ি উন্নতি করছে। তাছাড়া মনোজ খারাপ ছেলে নয়, আর তাদের বাড়ির লোকেরাও অনেক ভালো। আচ্ছা বিক্রম, তাদেরকে গল্প করতে দাও, চলো আমরা এখান থেকে চলে যাই। এরপর তারা সেখান থেকে চলে যায়। শিল্পা বাড়ি ছেড়ে রূপার কাছে চলে যাওয়ার 1 মাস হয়ে গিয়েছিল। বাড়ি ছাড়ার পর দুই বোন নিজেদের নাম্বার চেঞ্জ করে নিয়েছিল, যাতে তাদের বাবা মা তাদেরকে ফোন পর্যন্ত না করতে পারে। কিন্তু তারা দুজন জুলির মাধ্যমে মাঝে মাঝে তাদের বাবা মায়ের অবস্থার ব্যাপারে জেনে নিত। এইরকমই একদিন রূপার মায়ের বাড়িতে, আরে দেখো না, কে আমাদের জন্য গিফট পাঠিয়েছে। কে আবার আমাদের গিফট পাঠাবে? দাও, আমি খুলে দেখছি। এরপর মদন বাবু বক্স খুলে দেখে তার ভেতরে একটা সুন্দর হাতঘড়ি এবং একটা বেনারসি শাড়ি রয়েছে। এরই সঙ্গে তারা ভেতর থেকে একটা চিঠিও পায়। আরে, এটা তো রূপার চিঠি, দেখি কি লিখেছে। বাবা, আমি অনেক ভালো স্কুলে টিচারের চাকরি পেয়েছি। নিজের প্রথম মাইনে থেকে তোমাদের জন্য এই গিফট পাঠাচ্ছি। তোমরা এটা নিলে আমি অনেক খুশি হব। আমি কোনোদিনও তোমাদের অসম্মান করতে চাইনি বাবা, অজান্তে সবকিছু হয়ে গেল। পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। রূপার এই চিঠি পেয়ে তার বাবা মা অনেক দুঃখী হয়ে যায়। আমাদের থেকে অনেক বড় ভুল হয়ে গেছে কমলা। আমি সব জায়গায় রূপা এবং শিল্পার খোঁজ করেছি, কিন্তু কোথাও তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না। আমি একবার জুলির সঙ্গে কথা বলে দেখব, হয়তো সে আমাদেরকে কিছু জানাতে পারবে। কমলা এবং মদন নিজেদের মধ্যে এসব কথা বলতে থাকে। অপরদিকে জুলি এক রেস্টুরেন্টে মনোজের সঙ্গে বসে গল্প করছিল। তারা দুজন যখন কথা বলছিল, এমন সময় জুলির ফোন বাজতে শুরু করে। আরে, রূপার মা আমাকে ফোন করছে কেন? 1 মিনিট, ফোনটা রিসিভ করে নি। হ্যালো, হ্যাঁ আন্টি বলুন। জুলি, দয়া করে রূপার শিল্পা কোথায় বলতে পারবে? আসলে আন্টি, আমি এই ব্যাপারে কিছুই জানি না। মানে রূপা আমার সঙ্গেও দেখা করেনি, তবে একবার শিল্পার সঙ্গে আমার দেখা হয়েছিল, আর তার কাছ থেকে জেনেছিলাম আজ রাতে শিল্পা নিজের পড়াশোনা করার জন্য ব্যাঙ্গালোরে চলে যাবে। আচ্ছা আন্টি, এবারে আমি রাখছি। জুলির কাছে শিল্পার ব্যাঙ্গালোর যাওয়ার কথা শুনে কমলা এবং মদন বাবু অনেক দুঃখী হয়ে যায়। এরপর সেদিন রাতের বেলা তারা দুজনে বাস স্টপে গিয়ে দাঁড়িয়ে থাকে। আজ শিল্পার সঙ্গে দেখা হলে আমি তার কাছে ক্ষমা চেয়ে নেব। তুমি ঠিক বলেছ মদন, এর সঙ্গে সঙ্গে শিল্পার থেকে রূপার অ্যাড্রেসও নিয়ে নেব, আর আজ কি রূপাকে নিয়ে বাড়ি ফিরে যাব।
মদন বাবু এবং কমলা অনেকক্ষণ পর্যন্ত বাস স্টপে দাঁড়িয়ে থাকে, কিন্তু শিল্পাকে দেখতে পায় না। এরপর তারা দুঃখী হয়ে বাড়ি ফিরে যায়। তারা বাড়ি ফিরে দেখে শিল্পা এবং রূপা বাড়ির বাইরেই দাঁড়িয়ে রয়েছে। এরপর তারা খুশি খুশি তাদেরকে নিয়ে বাড়ির ভেতরে যায়। আরে মা, জুলি দিদির কাছে যখন জানতে পারলাম যে তোমরা আমাদেরকে খোঁজাখুঁজি করছো, তারপরেই আমরা ব্যাঙ্গালোর যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দিয়েছি। তোরা আমাদেরকে ক্ষমা করে দে রূপা, আমি তোদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। তোমাদেরকে ক্ষমা চাইতে হবে না বাবা, আমরা প্রথম থেকেই ভেবে রেখেছিলাম আমরা সফল হয়ে তোমাদের খেয়াল রাখবো, যেভাবে ছেলেরা তার বাবা মায়ের খেয়াল রাখে। আজ আমি অনেক খুশি, সত্যি আমরা অনেক ভাগ্যবান যে তোদের মতো মেয়ে পেয়েছি। এরপর থেকে রূপার বাবা মা খুব ভালোভাবেই নিজেদের মেয়েদের খেয়াল রাখতো। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এবং রূপা তার বাড়িতে বিক্রমের ব্যাপারে জানিয়ে দেয়। কিছুদিন পর খুব ধুমধাম করে রূপা এবং বিক্রমের বিয়ে হয়ে যায়। অপরদিকে একইভাবে জুলি এবং মনোজেরও বিয়ে হয়ে যায় এবং সকলে সুখে শান্তিতে থাকতে শুরু করে। বন্ধুরা, আমাদের গল্পের সিরিজ এখানেই শেষ করা হলো। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। এরকম আরো গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।